আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের অসুখী একজন পাবলো নেরুদার লেখা এই যে কবিতাটি তোমাদের রয়েছে এই কবিতাটি আমরা পড়ব এবং এই কবিতার বিষয়বস্তু নামকরণ ও গুরুত্বপূর্ণ 1 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আমরা এই ভিডিওতে। এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়। তবে কবিতাটি তোমরা খুব ভালোভাবে কয়েকবার রিডিং পড়বে, তারপর প্রশ্ন এবং উত্তরগুলোকে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে এই কবিতা থেকে তোমাদের যে প্রশ্নই পরীক্ষায় দিক তার উত্তর তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারবে। তো চলো প্রথমে আমরা কবিতাটি একবার পড়ে নিই, তারপর এই কবিতার বিষয়বস্তু নামকরণ এবং গুরুত্বপূর্ণ 1 নম্বর 3 নম্বর আর 5 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। তো দেখো, এটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর অসুখী একজন পাবলো নেরুদার লেখা এই কবিতা। ঠিক আছে, এখানে দেখো প্রথমে কি বলা হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এরপর দেখো, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা হলো খুন, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তর্জমা নবারুণ ভট্টাচার্য। অর্থাৎ এটা হচ্ছে পাবলো নেরুদার লেখা একটি কবিতা, চিলিয়ান কবি ছিলেন তিনি, এবং তার সেই কবিতাটিকে এই যে নবারুণ ভট্টাচার্য ইনি বাংলা ভাষায় এটাকে অনুবাদ করেছেন। ঠিক আছে, তো কবিতাটি আমরা এখান থেকে পড়ে নিলাম। এরপর এই কবিতার বিষয়বস্তু নামকরণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো আমরা চলো পরপর দেখে নিই। ওকে, তো দেখো এখানে এই যে প্রশ্ন এবং উত্তরগুলো যদি তোমরা পিডিএফ ফাইল পেতে যাও তাহলে তার অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং অ্যাপের মধ্যে কিন্তু এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পেইড কোর্সের মধ্যে থেকে এর পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তো আমরা প্রথমে এই অসুখী একজন কবিতাটির যে উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেখে নাও। পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া গ্রন্থের লা ডেসডিচাডা কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন। নবারুণ ভট্টাচার্যের অনুদিত বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ এটা নবারুণ ভট্টাচার্যের এই বিদেশি ফুলে রক্তের ছিটে এই যে কাব্যগ্রন্থ এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই অসুখী একজন কবিতাটা। এরপর দেখো, অসুখী একজন কবিতাটির নামকরণ বা যে এর বিষয়বস্তু যেটা সেটা আমরা দেখে নেব। তো চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতা এবং তার বিপরীতে চিরঞ্জীব ভালোবাসার এক অপূর্ব ছবি ফুটে উঠেছে। ঠিক আছে, এই কবিতায় প্রথমে আমরা পয়েন্ট করে লিখছি, দেখো দু একটা পয়েন্ট আমরা দেবো। প্রথমে পয়েন্ট দিয়েছি বিদায় ও অন্তহীন প্রতীক্ষা। প্রথমে কবি তার যে প্রিয়তমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছেন সেটা আমরা প্রথমে লিখছি। দেখো, কবিতার কথক যখন তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে দেশ ছেড়ে চলে যান, তখন সেই মেয়েটি জানতো না যে তার প্রিয় মানুষটি আর কোনোদিন ফিরে আসবে না। সময় তার আপন গতিতে বয়ে চলে, একটার পর একটা সপ্তাহ আর বছর পার হয়, বৃষ্টির জলে কবির পায়ের চিহ্ন মুছে যায়, সেখানে ঘাস জন্মায়। সময়ের এই অতিবাহিত হওয়ায় প্রতীক্ষারত মেয়েটির কাছে এক একটি পাথরের মতো ভারী ও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এরপর আমরা আরেকটা পয়েন্ট করে লিখছি, দেখো যুদ্ধের তাণ্ডব লীলা। এরপর আমরা যে যুদ্ধের ভয়াবহতা সেটার যে কবি বর্ণনা দিয়েছেন সেটা লিখছি। দেখো, দীর্ঘ সময় পর সমতলে নেমে আসে বিধ্বংসী যুদ্ধ, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সেই যুদ্ধে শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই রেহাই পায় না, এমনকি শান্ত হলুদ দেবতারাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ে যায়। যুদ্ধের আগুনে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কথকের স্মৃতি, বিজড়িত ঘর বারান্দা, গোলাপি গাছ আর জলতরঙ্গ। চারিদিকে ছড়িয়ে থাকে কেবল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। এরপর আমরা অমর ভালোবাসা, অর্থাৎ সেই কবির প্রিয়তমার যে অমর ভালোবাসা যেটা এই যুদ্ধের ধ্বংসলীলাতেও যেটা কিন্তু রয়ে গিয়েছিল আর কি, ঠিক আছে, বিনাশ হয়নি, অবিনাশ্য, সেটা আমরা লিখছি। দেখো, যুদ্ধের এই চরম ধ্বংসলীলা সব কিছু নিশ্চিহ্ন করে দিলেও কথকের প্রতীক্ষায় থাকা সেই মেয়েটির মৃত্যু হয় না। সে যেন এক অবিনশ্বর প্রেমের প্রতীক। ঘরবাড়ি, শহর, এমনকি ঈশ্বর ধূলিসাৎ হয়ে গেলেও ভালোবাসা এবং তার প্রতীক্ষা চিরকাল অম্লান থাকে।
তো এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এরপর আমরা এই কবিতাটির আমরা নামকরণ, কবিতাটির আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। নামকরণটা আমরা প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তোমরা প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নিচ্ছি, দেখো এই কবিতার মধ্যে থেকে। প্রথম 1 নম্বর দাগে অসুখী একজন কবিতাটির কবি হলেন, এখানে অপশান রয়েছে দেখো মানিজ, রোকে, ডাল্টন, এরপর লেউজেল, রুগমা, পাবলো নেরুদা। তো অসুখী একজন কবিতাটির কবি হচ্ছেন পাবলো নেরুদা, এটাকে তর্জমা করেছিলেন হচ্ছে নবরণ ভট্টাচার্য। ওকে, তো দেখো অসুখী একজন কবিতাটি তর্জমা করেন কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবরণ ভট্টাচার্য, উৎপল কুমার বসু, শুভাশিস ঘোষ। তো অসুখী একজন কবিতাটি তর্জমা করেন অর্থাৎ বাংলায় অনুবাদ করেন নবরণ ভট্টাচার্য। 3 নম্বরে অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, পৃথিবীর শেষ কমিউনিস্ট, এরপর বিদেশি ফুলে রক্তের ছিটে, আর ফেদারুর কুম্ভিপাক। তো এই অসুখী একজন কবিতাটি অনুবাদক বলতে এখানে এই নবারুণ ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে নবারুণ ভট্টাচার্যের এই বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 4 নম্বর দাগে পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসাবে, সোভিয়েত স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসাবে, ইংরেজি স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসাবে, জার্মান স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসাবে। তো সঠিক উত্তর অপশান এটা হয় স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসাবে। 5 নম্বরে পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ, রাশিয়ান কবি ও ভাস্কর শিল্প, জার্মান কবি ও চিত্রকর। তো পাবলো নেরুদা ইনি ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। 6 নম্বর দেখো অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো পাবলো নেরুদার এখানে 4টি অপশন দেওয়া আছে, দেখো সঠিক উত্তর আমাদের অপশন ডি এটা হবে এক্সট্রা ভ্যাগেরিয়া, ঠিক আছে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 7 নম্বরে হচ্ছে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল দরজায়, ছাদে, বারান্দায় না রাস্তায়? তো অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ দরজায়, যেটা আমরা কবিতার মধ্যে পেলাম, ঠিক আছে। কথক তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি দূরে চলে গিয়েছিলেন। 8 নম্বর হচ্ছে পাবলো নেরুদার প্রকৃত নাম হলো, এখানে অপশান রয়েছে 4টি, দেখো সঠিক উত্তর হবে অপশান এটা নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। ওকে, এটা হবে। এরপর 9 নম্বর দাগে সে জানতো না, এখানে সে হলো পরাজিত সৈনিক, কবিতার কথক, কবির ভালোবাসার জন, কবির মা। তো এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? কবির ভালোবাসার জন, অর্থাৎ কবি যাকে তার বাড়ির দরজায় দাঁড় করিয়ে অর্থাৎ অপেক্ষায় রেখে চলে গিয়েছিলেন, সেই ভালোবাসার জন, ঠিক আছে, কবির। 10 নম্বরে হচ্ছে অশোকে একজন কবিতায় একটি ড্যাশ চলে গেল বলতে কবি কোন জন্তুর কথা উল্লেখ করেছেন? এখানে মানুষ, কুকুর, হরিণ না বিড়াল? তো অশোকে একজন কবিতায় আমরা কবিতাটা যখন পড়লাম তখন আমরা কী পেলাম? চলে গেল কবিতায় একটা কি চলে গেল? উত্তর হবে কুকুর, ঠিক আছে, একটা কুকুর চলে গেল, ঠিক আছে। এরপর 11 নম্বরে দেখে সে জানতো না, সে কি জানতো না? কথক ফিরে আসবে, কথক আর কখনো ফিরে আসবে না, কথক কখন আসবে, কথক শীঘ্রই ফিরে আসবে। তো সে জানতো না, কি জানতো না? সে যে কথক আর যে কখনো ফিরে আসবে না এই কথাটা কিন্তু সে জানতো না। তো অপশান বি এরটা আমাদের সঠিক উত্তর হবে। এরপর দেখো পরের প্রশ্ন, অসুখে একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন? 1টি, 4টি, 2টি না 3টি? তো এখানে সঠিক উত্তর কী হবে? 1টি সপ্তাহ কেটে যাওয়ার কথা তিনি উল্লেখ করেছেন, 1টি সপ্তাহ 1টি বছর কেটে যাওয়ার কথা উল্লেখ করেছেন। অশোকে একজন কবিতায় কে হেঁটে চলে গেল? গল্পের কথক, একজন সৈনিক, একটি কুকুর, এক গির্জার নান। তো অশোকে একজন কবিতায় হেঁটে চলে গেল কে? গির্জার এক নান। 14 নম্বরে হচ্ছে অশোকে একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? ঘাস, তরুলতা, গাছ না শস্য? তো পরিত্যক্ত রাস্তায় ঘাস জন্মানোর কথা বলেছেন। 15 নম্বরে হচ্ছে অশোকে একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? পাথরের মতো, জলের মতো, ফুলের মতো না গানের মতো? তো একটার পর একটা বছর পাথরের মতো নেমে এলো বলে কবি উল্লেখ করেছেন, ঠিক আছে। এরপর দেখো 16 নম্বর দাগে বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? রাস্তার ধুলো, রক্তের দাগ, কথকের পায়ের দাগ, কাঠকয়লার দাগ? তো বৃষ্টি যেটা ধুয়ে দিয়েছিল সেটা হচ্ছে কথকের পায়ের দাগ ধুয়ে দিয়েছিলেন। তারপর যুদ্ধ এলো কথাটির অর্থ হলো যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শুরু হলো, যুদ্ধ হবে এমন সম্ভাবনা, যুদ্ধ চলাকালীন অবস্থা। তো তারপর যুদ্ধ হলো বলতে কি? যুদ্ধ শুরু হলো, ঠিক আছে। এরপর 18 নম্বরে তারপর যুদ্ধ এলো রক্তের সমুদ্রের মতো, আগ্নেয় পাহাড়ের মতো, পাহাড়ের আগুনের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তো তারপর যুদ্ধ এলো কি হবে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অপশন ডি এটা। পরের প্রশ্ন হচ্ছে রক্তের এক ড্যাশ মতো ধসের, গিরিখাতের, আগ্নেয় পাহাড়ের না গিরিখাতের?
এখানে দেখো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন, এটা সঠিক উত্তর হবে অপশন সি এটা। 20 নম্বরে হচ্ছে অশোকে একজন কবিতায় শিশু আর বাড়িরা খুন হলো, হারিয়ে গেল, বেঁচে রইল না জেগে রইল। তো অশোকে একজন কবিতায় শিশু আর বাড়িরা খুন হলো। নেক্সট হচ্ছে অশোকে একজন কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কি হলো না? অসুখ হলো না, মৃত্যু হলো না, খুন হলো না, জ্বলে গেল না। তো সেই মেয়েটির মৃত্যু হলো না, অপশান বি এটা সঠিক হবে। 22 নম্বরে হচ্ছে অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? ভূমিকম্পে, ধসে, আগুনে না বন্যায়? তো অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? উত্তর হবে আগুনে। এরপর দেখো অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল শান্ত হলুদ, লাল নীল, অশান্ত নীল, ধীর হলুদ। তো অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল শান্ত হলুদ। পরের প্রশ্ন দেখো অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 100, 2000, 500 না 1000? এখানে সঠিক উত্তরটি হবে 1000 বছর। ঠিক আছে, অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা 1000 বছর, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে ধ্যানে ডুবেছিল। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কীভাবে মন্দির থেকে উল্টে পড়লো? টুকরো টুকরো হয়ে, গুঁড়ো গুঁড়ো হয়ে, অর্ধেক হয়ে, ভেঙে ভেঙে। তো সঠিক উত্তর হবে টুকরো টুকরো হয়ে, অপশান এ। এরপর হচ্ছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? দেবতারা, শয়তানরা, মানুষরা না যক্ষরা? এখানে সঠিক উত্তর হবে দেবতারা। ঠিক আছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না বলতে এখানে দেবতাদের কথা বলা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে অশোকে একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন? মেয়েটি, বন্ধুটি, কথক বা কবি না ভাইটি? এখানে সঠিক উত্তর হবে অপশান সি এটা, কবি বা কথক। ঠিক আছে, অশোকে একজন কবিতায় যে মিষ্টি বারান্দায় বিছানায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। ঠিক আছে, এটাই বলা হয়েছে। এরপর দেখো অশোকে একজন কবিতায় কথক যে বিছানাটিতে ঘুমিয়েছিলেন সেটি ছিল জ্বলন্ত, উড়ন্ত, ঝাড়ন্ত না ঝুলন্ত? সেটি ছিল ঝুলন্ত বিছানা। অশোকে একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছে ছিল গোলাপি, নীল, হলুদ না সবুজ? এটা সঠিক উত্তর হবে গোলাপি। এরপর অশোকে একজন কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল চিমনি, মশারি, বিছানা না অশ্বত্থ গাছ? তো অশোকে একজন কবিতায় যে ছড়ানো করতলের মতো পাতা যেটা ছিল সেটা কী ছিল? চিমনি হবে সঠিক উত্তর। এরপর অশোকে একজন কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জল তরঙ্গটি কোন সময়ের? প্রাচীন কালের, আধুনিক কালের, বিংশ শতকের না মধ্যযুগীয়? এটা হবে প্রাচীন কালের। ওকে, পরবর্তী প্রশ্ন সব ড্যাশ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, চূর্ণ বিচূর্ণ, শক্ত না চুরমার? তো কী হবে? সব, এখানে হবে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, অপশান এটা এখানে সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, সাপ, কয়লা না আগুন? তো সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তোমরানো লোহা, মৃত মূর্তির বিভৎস ড্যাশ মাথা, রূপোর, সোনার, মাটির না পাথরের? তো কী হবে? মৃত মূর্তির বিভৎস পাথরের মাথা। পরের প্রশ্ন অশোকে একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল কালো, হলুদ, লাল না সবুজ? এখানে উত্তর হবে কালো, রক্তের রং কালো হয়েছিল। এরপর হচ্ছে অসুখী একজন কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সে হলো কবি বা কথক। এরপর ডাক পিয়ন, তুমি না তোমরা? তো অসুখী একজন কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত বা যার জন্য অপেক্ষা করে তিনি ছিলেন সেটা হচ্ছে কি তার প্রিয় কবির বা কথকের জন্য তিনি কী করেছিলেন? অপেক্ষা করেছিলেন। ঠিক আছে, এরপর আমরা এই কবিতা থেকে যে অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথম দেখো আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? তো এখানে দেখো নবারুণ ভট্টাচার্য অনুদিত, পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় আমি বলতে স্বয়ং কবিতার কথককে যিনি কবির প্রতিনিধি করেছেন। ঠিক আছে, সে তাকেই বোঝানো হয়েছে। তো আমি বলতে এখানে কবিতার কথক বা কবিকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে কবির বা কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? তো প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। নেক্সট হচ্ছে অসুখী একজন কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? তো পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে বা কর্তব্যের টানে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন। এরপর দেখো অসুখী একজন কবিতাকে ফিরে আসার কথা জানতো না। তো পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানতো না যে তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না। এরপর হেঁটে গেল গির্জার এক নান কাদের বলা হয়? গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়। অসুখী একজন কবিতাটির অনুবাদককে? তো অসুখী একজন কবিতাটির অনুবাদক হলেন প্রখ্যাত
সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। এরপর অশোকে একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে। তো কবি পাবলো নেরুদা অশোকে একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক বিধ্বংসী আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা এখানে বলা হয়েছে। তো সেই মেয়েটি কথকের যে মেয়েটি কথকের ফেরার অপেক্ষায় দরজায় দাঁড়িয়েছিল, সেই চিরন্তন ভালোবাসার প্রতীক মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দাটির পরিচয় দাও। তো কবির মিষ্টি বাড়ির সেই বারান্দাটিতে একটি ঝুলন্ত বিছানা ছিল, যেখানে কবি একদা ঘুমাতেন, এক সময় তিনি ঘুমাতেন আর কি। সব চূর্ণ হয়ে গেল, কী কারণে সব চূর্ণ হয়ে গেল? বিধ্বংসী যুদ্ধের তাণ্ডবে এবং আগুনের লেলিহান শিখায় কবির স্মৃতিমাখা সব কিছু চূর্ণ হয়ে গিয়েছিল। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার ফল কি হয়েছিল? তো যুদ্ধ আসার ফলে শিশু ও বাড়িরা খুন হলো, দেবতারা মন্দির থেকে উল্টে পড়লো এবং গোটা শহর ধ্বংসস্তূপে পরিণত হলো। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ এলো কিসের মতো? তো অশোকে একজন কবিতা অনুসারে যুদ্ধ হয়েছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মেয়েটির মৃত্যু হলো না? দেখো, যুদ্ধের ভয়াবহতা ঘরবাড়ি ও শহর ধ্বংস করতে পারলেও মানুষের শাশ্বত প্রেম ও প্রতিজ্ঞাকে বিনাশ করতে পারে না, তাই ভালোবাসার প্রতীক ওই মেয়েটির মৃত্যু হলো না। এরপরের প্রশ্ন, অশোকে একজন কবিতায় কবির চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের নিজের গতিতে চলার কি অনুষঙ্গ কবিতায় উল্লেখিত হয়েছে। তো পাবলো নেরুদার অশোকে একজন কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও জীবন যে থেমে থাকে না, তার অনুষঙ্গগুলি হলো, একটি কুকুর চলে গেল এবং হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ কবি এখানে তার প্রিয়তমাকে ছেড়ে যখন চলে যাচ্ছেন, তারপর যে সময় আর থেমে নেই, সময় যে চলছে, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য এখানে এই উপমাগুলো দেওয়া হয়েছে, যে একটা কুকুর চলে গেল, ঠিক আছে, হেঁটে গেল গির্জার নান। তারপর কবির যে পায়ের দাগ, সেটা বৃষ্টির জলে ধুয়ে গেল এবং সেখানে ঘাস জন্মালো, ঠিক আছে, অর্থাৎ বছর সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, অশোকে একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল। তো পাবলো নেরুদার অশোকে একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। সময়ের অতিক্রান্তিতে স্মৃতির মিলন হওয়া বোঝাতে এখানে বৃষ্টির উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল বলতে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, সেটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এরপর অশোকে একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন। তো অশোকে একজন কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ঘাস জন্মানোর কথা বলেছেন। সময়ের সাথে সাথে কথকের স্মৃতি ফিকে হয়ে যাওয়া বোঝাতেই কবি এটি ব্যবহার করেছেন। এরপর কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে। পাবলো নেরুদার অশোকে একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে আসার কথা বলা হয়েছে। অশোকে একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন। তো দেখো, পাবলো নেরুদার তার অশোকে একজন কবিতায় কথকের জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বিরহ বেদনার গুরুভারকে বোঝাতে পাথরের তুলনা টেনেছেন। অর্থাৎ কবির যে প্রিয়তমা যখন তার জন্য অপেক্ষা করে আছেন এবং কবির ফিরতে যে অনেক দেরি হচ্ছে, ঠিক আছে, এবং সেই প্রতিটা মুহূর্তে কিন্তু সেই নারীর কাছে কিন্তু একটা দুঃখ বেদনার, ঠিক আছে, এবং সেটা সেই দুঃখ বেদনার যে কতটা গুরুতর সেটাকে বোঝানোর জন্যই এখানে এই সময়কে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো, তারপর যুদ্ধ এলো, কোন কবিতার লাইন যুদ্ধ এলো কথাটির অর্থ কী। তো এটি পাবলো নেরুদার অশোকে একজন কবিতার পংক্তি। এখানে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কথকের দেশে ভয়ঙ্কর সংঘাত শুরু হলো, যা মানুষ ও জনপদকে ধ্বংস করে দিল। অশোকে একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে। তো অশোকে একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতা কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বলে বর্ণনা করেছেন, যা মৃত্যু ও ধ্বংসের প্রতীক। এরপর শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন। তো অশোকে একজন কবিতায় বিধ্বংসী যুদ্ধের তাণ্ডবে নিরপরাধ শিশু থেকে শুরু করে মানুষের নিরাপরাধ আশ্রয়স্থল বা বাড়ি, এই সবই ধ্বংস হয়ে গিয়েছিল বলে কবি এমন কথা বলেছেন। অশোকে একজন কবিতায় উল্লেখিত যুদ্ধে অপেক্ষারতা মেয়েটির কি হলো। তো অশোকে একজন কবিতায় উল্লেখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী অতিক্রম করে আশ্চর্যজনকভাবে সেই অপেক্ষারত মেয়েটির মৃত্যু হলো না, সে বেঁচে রইল। এখানে মেয়েটির মৃত্যু হলো না বলতে মেয়েটির যে অকৃত্রিম যে ভালোবাসা, সেই প্রেমের মৃত্যু হলো না, ঠিক আছে, সেটাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ ভালোবাসা অবিনশ্বর, সেটাকেই বলা হয়েছে, ঠিক আছে। এরপর অশোকে একজন কবিতায় যুদ্ধের সমতলের কি অবস্থা হয়েছিল। তো অশোকে একজন কবিতায় যুদ্ধের আগুনের সমস্ত সমতল পুড়ে ছারখার হয়ে গিয়েছিল এবং সেখানকার শান্ত ও পবিত্র পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। অশোকে একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কি বর্ণনা দিয়েছেন।
তো অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার বর্ণনায় শান্ত হলুদ বিশেষণটি ব্যবহার করেছেন, যা তাদের দীর্ঘকালীন স্থবিরতা ও নিষ্ক্রিয়তাকে নির্দেশ করেন। এরপর অসুখী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কি করছিল বলে উল্লেখ পাওয়া যায়। তো দেখো, অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, অসুখী একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। তো অসুখী একজন কবিতায় যুদ্ধের প্রবল আঘাতে হাজার বছর ধরে ধ্যানে মগ্ন দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিলেন। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের বোঝানো হয়েছে। তো অসুখী একজন কবিতা থেকে গৃহীত এই পংক্তিটিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। অর্থাৎ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না, অর্থাৎ সাধারণ মানুষকে তারা কিন্তু আর স্বপ্ন দেখাতে পারলো না, সেটাকেই এখানে বলা হয়েছে। তো অসুখী একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল। তো অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত। কবি সেটিকে মিষ্টি বাড়ি বলে সম্বোধন করেছেন। অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল। তো অসুখী একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানাটি অবস্থিত ছিল। নেক্সট হচ্ছে, অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল। তো অসুখী একজন কবিতায় দেখো, কবির বাড়ির পরিবেশে ছিল একটি গোলাপি গাছ, ছড়ানো করতলার মতো পাতা চিমনি এবং একটি প্রাচীন জলতরঙ্গ। অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কি হয়েছিল। তো এখানে উত্তর লিখছি, দেখো, অসুখী একজন কবিতায় বিধ্বংসী যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে চূর্ণ হয়ে যায় এবং আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। নেক্সট হচ্ছে, দেখো, অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি ধ্বংসের কথা উল্লেখ পাওয়া যায়। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও সম্পূর্ণ শহরটি ধ্বংস হয়ে যাওয়ার কথা এখানে উল্লেখ পাওয়া যায়। অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কী কী ছড়িয়ে রইল। তো যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা এবং মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। পরের প্রশ্ন, যুদ্ধের ফলে কেন রক্তের রং কালো হয়েছিল বলে কবি মনে করেছেন। যুদ্ধের বিভৎসতায় এবং দীর্ঘদিনের জমাট বাঁধা রক্ত তার স্বাভাবিক লাল রং হারিয়ে কালো দাগে পরিণত হয়েছিল। আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ কি। তো বিধ্বংসী যুদ্ধে সমস্ত কিছু বিনাশ হয়ে গেলেও ভালোবাসার যে বিনাশ নেই সেই শাশ্বত সত্যটি প্রকাশ করতে কবি এখানে আর শব্দটি ব্যবহার করেছেন। এরপর, রক্তের একটা কালো দাগ, কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল। তো যুদ্ধ বিধ্বস্ত শহরের ধ্বংসস্তূপের মধ্যে কাঠকয়লা ও দোমড়ানো লোহার মাঝখানে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন এমন হয়েছিল। অশোকে একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলেই সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। এরপর দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কী বোঝো। তো বৃষ্টির জলে পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে এখানে সময়ের স্রোতে কথকের স্মৃতি বা অস্তিত্বের চিহ্ন তার জন্মভূমি থেকে ক্রমশ ফিকে হয়ে আসাকে বোঝানো হয়েছে। অর্থাৎ পায়ের দাগ বৃষ্টির জলে ধুয়ে গেল বলতে কবির যে আর ফিরে আসবে না, কবির যে একটা নিশ্চিহ্নতার ব্যাপার, ঠিক তার অস্তিত্ব ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটাকে এখানে কিন্তু বোঝানো হয়েছে। এরপর সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল। অসুখী একজন কবিতায় কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ সবই যুদ্ধে চূর্ণ হয়ে গিয়েছিলেন। সেখানে ছড়িয়ে রইল। তো ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। নেক্সট আমরা দেখব 3 নম্বর মানের তোমাদের এই অসুখী একজন কবি থেকে 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো, ঠিক আছে। এবং এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো লেখার আগে দেখো, তোমরা একটি লাইন এখানে লিখবে। উদ্ধৃত অংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। এই অংশটুকু তোমরা প্রতিটা উত্তরের প্রথমে লিখবে, ঠিক আছে। যে প্রশ্নের উত্তরে এই যে কবিতার উদ্ধৃতিটা লেখা আছে সেই উত্তরে লেখার দরকার নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা আর যেটাতে লেখা নেই সেটাতে লিখবে, ঠিক আছে। এই অংশটা ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে। তো দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর দেখে, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন, তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন। ওকে, তো এখানে দেখো আমরা উত্তর লিখছি, কবি কাকে ছেড়ে দিলেন। প্রথমে আমি এই উত্তরটা লিখছি যে পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক তার প্রিয় নারীকে অপেক্ষায় রেখে নিজ বাসভূমি ছেড়ে বহু দূরে চলে গিয়েছিলেন, ঠিক আছে। এবার দেখো, তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন, এর উত্তরটা লিখছি। তো কীভাবে রেখে এসেছিলেন না, স্বদেশ ছেড়ে দূরতর স্থানে চলে যাওয়ার সময় তিনি প্রিয়তমাকে দরজায়
তার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যান। সেই অপেক্ষারতা নারী জানতো না যে কবি আর কখনো ফিরে আসবে না। এরপর বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো উদ্ধৃতাংশটি বিচ্ছেদ সত্ত্বেও সময়ের স্বাভাবিক গতির ইঙ্গিত দেয়। কথক দূরে চলে গেলেও জীবন থেমে থাকে না। নিরন্তর বৃষ্টিতে কবির চলার পথের পদচিহ্ন মুছে যায় এবং রাস্তায় ঘাস জন্মায়। এর মধ্যে বোঝানো হয়েছে যে বহু সপ্তাহ বছর কেটে গেছে এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মে কবির চলে যাওয়া স্থায়ী বিচ্ছেদে পরিণত হয়েছে। ওকে, এখানে দেখো প্রথম লাইনে কিন্তু তোমরা এই লাইনটা লিখবে, যেটা আমি প্রথমেই যেটা বললাম যে উদ্ধৃতাংশটি অসুখী একজন কবিতা থেকে পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। এই অংশটা লেখার পর পরের এই অংশটা লিখবে। ওকে, এবার দেখো 3 নম্বর দেখো প্রশ্ন, পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন? তো কবির অনুপস্থিতিতে তার প্রেমিকার জীবনে দীর্ঘ নিরন্তর অপেক্ষা চলতেই থাকে। এই দীর্ঘ প্রতীক্ষার কারণে সময় যেন আর গতিশীল থাকে না। প্রিয়তমের অনুপস্থিতির প্রতিটি বছর অপেক্ষারতা নারীর জীবনে যেন স্থবির ও ভারী বোঝা হয়ে নেমে আসে। তাই বিচ্ছেদ বেদনার গভীরতা বোঝাতে কবির বছরগুলোকে পাথরের মতো বলেছেন। এরপর যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? তো আগ্নেয়গিরি যেমন জ্বলন্ত লাভা ছড়িয়ে দিয়ে সব চিহ্ন ছাই করে দেয়, তেমনি যুদ্ধ মানুষের মনে জমে থাকা হিংসা ও ঘৃণাকে লাভার মতো ছিটকে দেয়। যুদ্ধের ফলে চারিদিকে রক্তপাত ও মৃত্যু ঘটে, যা মানবতার অপমৃত্যু ঘটায়। এই মৃত্যুময় ধ্বংসলীলার নারকীয় রূপটিকে ফুটিয়ে তুলতে কবি যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলেছেন। নেক্সট হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? তো কোন মেয়েটির কথা এখানে বলা হয়েছে? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় সেই মেয়েটি হলো কথকের জন্য অপেক্ষারতা প্রিয়তমা, যাকে রেখে কবি বহুদূরে চলে গিয়েছিলেন। এবার কেন তার মৃত্যু হলো না? যুদ্ধের গ্রাসে নগর দেবালয় চূর্ণ বিচূর্ণ হলেও অপেক্ষমান সেই মেয়েটির মৃত্যু হলো না, কারণ সেই মেয়েটি শাশ্বত প্রেমের প্রতীক। তার ভালোবাসা হলো অমর ও চিরন্তন, যা কোনো জাগতিক ধ্বংস বা মৃত্যু স্পর্শ করতে পারে না। এরপর শান্ত হলুদ দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? এখানে দেখো দেবতাদের কেন শান্ত হলুদ বলার কারণটা কি না, 1000 বছরের পুরনো দেবতাদের নিষ্ক্রিয়তা ও জীর্ণতাকে বোঝাতে কবি তাদের শান্ত হলুদ বলেছেন। যুদ্ধ যখন শুরু হয় তখন এই দেবতারা নিষ্ক্রিয় ও নীরব ছিলেন। অর্থাৎ এই দেবতারা যে 1000 বছর ধরে যে নীরব রয়েছে বা তাদের অনেক জীর্ণ হয়ে গেছে, ভগ্নস্তূপে তারা পরিণত হয়েছে, ঠিক আছে, সেটা বোঝাতেই এখানে শান্ত হলুদ কথাটা উল্লেখ করা হয়েছে। এরপর তাদের পরিণতি কী হয়েছিল? এই দেবতাদের যুদ্ধের বীভৎসতায় দেবতাদের মন্দির চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 1000 বছরের যে দেবতারা মানুষের মনে বিশ্বাস জাগিয়েছিলেন, যুদ্ধ তাদেরও আসনচ্যুত করে। অর্থাৎ যে দেবতারা মানুষের বিশ্বাস ছিল, মানুষ যাদেরকে বিশ্বাস করতো, সেই মানুষের সাথে সাথে সেই দেবতারাও কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো এখানে কবি দৈবী মহিমার অসারতার প্রতি কটাক্ষ করেছেন। চরম ধ্বংসের সময় কোনো দৈব শক্তি প্রতিরোধ গড়ে তুলতে পারে না। যুদ্ধ তাণ্ডবের ভয়াবহতায় শান্ত হলুদ দেবতারা নিরাশ্রয় ও চূর্ণ বিচূর্ণ হন। মানুষের মতোই অস্তিত্বহীন হয়ে পড়ায় তাদের মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা লোপ পায়। অর্থাৎ এখানে মানুষের সাথে সাথে দেবতারাও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হলো। যে দেবতারা মানুষ বিপদে পড়লে দেবতাদের মানে আশ্রয়ে যায়, কিন্তু সেই দেবতারাই ধ্বংসস্তূপে পরিণত হলো। ঠিক আছে, তো তাই কি হলো, সেই দেবতারা কিন্তু আর মানুষদের আর স্বপ্ন দেখাতে পারলো না। ওকে, এটাই এখানে বলা হয়েছে। তো নেক্সট দেখো, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। উদ্ধৃতাংশে কবি কি বুঝিয়েছেন? আগ্নেয় পাহাড়ের মতো রক্তক্ষয়ী যুদ্ধের লেলিহান আগুন সমতলে ছড়িয়ে পড়েছিল। যুদ্ধের নির্মম আঘাতে কবির শৈশবের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িটি ধ্বংস হয়। বারান্দায় ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি ও প্রিয় প্রাচীন জলতরঙ্গ সব কিছুই চূর্ণ ও ভস্ম হয়ে যায়। অর্থাৎ যুদ্ধের নিষ্ঠুরতা কবির আশ্রয় ও অস্তিত্বের প্রতীক চিহ্নগুলিও নিশ্চিহ্ন করে দেয়। সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কবি প্রশ্নধৃত অংশে কি বুঝিয়েছেন? তো বিভৎস যুদ্ধের করাল গ্রাসে কবির ঘরবাড়ি, দেবালয়, এমনকি তার প্রিয় শহরও আগুনে জ্বলে গিয়েছিল। এক সময়ের সুন্দর
শহরে আগুন নেভার পর ছড়িয়ে থাকে কাঠকয়লা, দমনানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ। শহরের ধ্বংস ও বিভীষিকাময় রূপটি তুলে ধরতে কবি এই উদ্ধৃতিটি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি কি, সে অপেক্ষা করে কেন? মেয়েটি কি, তার উত্তরটা আমরা লিখছি। দেখো, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় সেই মেয়েটি হলো কথকের প্রিয়তমা, যাকে কবি বিদায়কালে দরজায় দাঁড় করিয়ে রেখে বহুদূরে চলে যান। সে অপেক্ষা করে কেন? না, অপেক্ষা করার কারণ হচ্ছে কবি যে আর ফিরে আসবেন না একথা তার প্রিয়তমা জানতো না। মেয়েটি চিরন্তন ভালোবাসার প্রতীক, তাই যুদ্ধ, হিংসা বা মৃত্যু কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না এবং সে সময় থেকে সময়ান্তরে অমলিন অপেক্ষায় বয়ে চলে। এরপর তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা, কেন তারা স্বপ্ন দেখতে পারলো না? তো তারা কারা? না, পাবলো নেরুদার অসুখী একজন কবিতা, তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে, যারা 1000 বছর ধরে ধ্যানে মগ্ন ছিল। এবার কেন তারা স্বপ্ন দেখতে পারলো না? যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলায় শান্ত হলুদ দেবতারা নিরাশ্রয় হয়ে চূর্ণ বিচূর্ণ হন। দৈব ক্ষমতার অসারতা প্রকাশ পাওয়ায় এবং মানুষের মতোই অস্তিত্বহীন হয়ে পড়ায় তাদের মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা লোপ পায়। নেক্সট হচ্ছে দেখো, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকার অর্থটি বুঝিয়ে দাও? তো এটা কোন কবিতার অংশ? না, প্রশ্নে উদ্ধৃত পংক্তিটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতার অংশ। এবার এখানে এই বলা হয়েছে শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকার যে অর্থ সেটা বুঝিয়ে লিখতে হবে। তো এখানে দেবতারা জীর্ণ বিশ্বাসের প্রতীক হিসাবে চিহ্নিত। 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকার মধ্যে কবি দৈব মহিমার অসারতার ভাবটি ফুটিয়ে তুলেছেন। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মানব জীবনের উত্থান পতনের সঙ্গে দেবত্বের কোনো সম্পর্ক নেই। নেক্সট হচ্ছে, সে জানতো না। কি জানতো না? না জানা বিষয়টি বিশ্লেষণ করো। তো কি জানতো না? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় অপেক্ষারতা মেয়েটির একথা জানা ছিল না যে কবি আর কখনো স্ববাসভূমিতে ফিরে আসবেন না। এবার বলা হচ্ছে জানা বিষয়টি বিশ্লেষণ করো। তো না জানা বিষয়টি বিশ্লেষণ করো। তো বাড়ির দরজায় প্রিয়তমাকে ফেলে রেখে কবি চির বিচ্ছেদের যাত্রা শুরু করেন। প্রিয়তমের এই যাত্রা যে অজ্ঞাত ও চিরকালীন বিদায় তা মেয়েটি বুঝতে পারেনি, ফলে তার জীবনে প্রিয়তমের জন্য অন্তহীন অপেক্ষার পালা নীরবে নেমে আসে। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। মন্দির থেকে কি উল্টে পড়লো, কি কারণে উল্টে পড়েছিল? তো কি উল্টে পড়লো? না, পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে মন্দির থেকে শান্ত হলুদ দেবতারা উল্টে পড়েছিল। কি কারণে উল্টে পড়েছিল? আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ যখন সমতলে ছড়িয়ে পড়েছিল, সেই যুদ্ধের রক্তক্ষয়ী লেলিহান শিখায় দেবালয় ধ্বংস হয়। যুদ্ধের এই নিষ্ঠুর ধ্বংসলীলা 1000 বছরের জীর্ণ বিশ্বাসকে ভেঙে চুরমার করে। পরের প্রশ্ন আমরা দেখব 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব এই অসুখী একজন কবিতা থেকে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলোতে তোমরা প্রথমে উদ্ধৃত অংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। এই লাইনটা তোমরা প্রতিটা প্রশ্নের উত্তরে কিন্তু লিখবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, আমি তাকে ছেড়ে দিলাম কোন কবিতার অংশ? আমি কে, তার ছেড়ে আসার তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে আমি কে, না উদ্ধৃত অংশটি চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে আমি বলতে কবিকেই বোঝানো হয়েছে, যিনি কবিতার কথকের ভূমিকায় আছেন। অর্থাৎ এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? কবিতার কথক বা কবিকে বোঝানো হয়েছে। এবার কি, না তার ছেড়ে আসার তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। দেখো, কবি জীবিকা বা জীবনের তাগিদে স্বদেশ ভূমি ত্যাগ করে প্রিয়তমাকে অপেক্ষায় রেখে বহুদূরে চলে যান। তিনি যে আর ফিরবেন না তা সেই নারী জানতো না। কবির এই চলে আসা এক চিরকালীন বিচ্ছেদের সূচনা করে, যার ফলস্বরূপ অপেক্ষারতা নারীর জীবনে নেমে আসে দীর্ঘ ও নীরব যন্ত্রণার প্রহর। তারপর যুদ্ধে এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা শিশু আর বাড়িরা হলো খুন, এই আশ্চর্য সংহত ছবিটির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কিভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। তো এখানে যুদ্ধের যে বর্বরতা কবিতায় প্রকাশিত হয়েছে সেটাই এখানে বর্ণনা করতে হবে। তো যুদ্ধের করুণ ছবিটা কীরকম ছিল? না, কথকের চলে যাওয়ার পর এক ভয়াবহ বিভৎসতা নিয়ে যুদ্ধ নেমে আসে। এই নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি নিরপরাধ শিশুরাও, যারা খুন হলো, বাড়িরা খুন হলো বলে কবি বাড়ির মতো জড় বস্তুতেও প্রাণের সঞ্চার করে যুদ্ধের
ভয়াবহতাকে প্রকাশ করেছেন। অর্থাৎ এখানে কবি কী বলেছেন যে বাড়িরা হলো খুন। তো বাড়ি তো আর খুন হয় না, বাড়ি একটা জড় পদার্থ, কিন্তু এই বাড়ির মধ্যেও কি কবি প্রাণ সঞ্চার করেছেন আর কি। কারণ কি, যুদ্ধের যে বিভৎসতা সেটা বোঝানোর জন্য তিনি এই উপমা দিয়েছেন। এরপর দেখো চূড়ান্ত ধ্বংসলীলা, এটা আমরা লিখছি। দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল, দেবালয় ও দেবতারাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কবির মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সবই ভস্ম হলো। শহর পুড়ে গিয়ে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা ও রক্তের কালো দাগ, যা যুদ্ধের পৈশাচিক বর্বরতাকে ফুটিয়ে তুলেছে। যেখানে ছিল শহর, যেখানে শব্দটি প্রয়োগ করার কারণ কি, শহরটির কি হয়েছিল? তো যেখানে শব্দের প্রয়োগ, কবি বা কথকের বাসভূমি যে শহরে, সেখানে একসময় প্রিয় নারীর সান্নিধ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও লাবণ্য ছিল। যুদ্ধের আঘাত এই শহরকে স্পর্শ করার আগে এর স্নিগ্ধতা ও অস্তিত্ব বোঝাতেই কবি যেখানে শব্দটি প্রয়োগ করেছেন। এরপর শহরটির পরিণতি কী হলো না, যুদ্ধের ভয়ঙ্কর নিষ্ঠুরতায় এই শহর ধ্বংসের মুখোমুখি হয়ে দাঁড়ায় আর কি। যুদ্ধের আগুনে কবির স্মৃতি বিজড়িত স্বপ্নের বাড়ি চূর্ণ হয়। শেষে গোটা শহর পুড়ে গিয়ে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের বিভৎস মাথা আর রক্তের কালো দাগ। পাঠ্য কবিতাটি অতৃপ্ত মানব হৃদয়ের একান্ত আরতির অসুখী একজন কবিতা অবলম্বনে আলোচনা করতে হবে এটা। অথবা এই প্রশ্নটি এভাবেও দিতে পারেন যে অসুখী একজন কবিতায় বিশ্ব শান্তির বার্তা নিহিত, এটা আলোচনা করতে হবে। অথবা অসুখী একজন কবিতাটিকে যুদ্ধ বিরোধী কবিতা বলা যায় কিনা সেটা বিশ্লেষণ করে লিখতে হবে। তো দেখো আমরা লিখছি অতৃপ্ত মানব হৃদয়ের আরতি। কবিতাটির কথক কোনো এক অজ্ঞাত কারণে স্বদেশ ছাড়তে বাধ্য হন। তার প্রিয় নারী তার অপেক্ষায় থাকলেও কবি আর ফিরবেন না। এই চিরন্তন বিচ্ছেদ ও অপ্রাপ্তি কবিতার মূল সুর। যুদ্ধবিরোধী বার্তা, জীবন চলতে থাকলেও যুদ্ধের বিভৎসতা ঘরবাড়ি, শিশু ও দেবালয় সব কিছু ধ্বংস করে দেয়। এই ধ্বংসের মাঝেও অপেক্ষারতা নারীটির মৃত্যু হয় না। এটি প্রমাণ করে ভালোবাসা অবিনাশী। এই শাশ্বত ভালোবাসার আরতি যেমন যুদ্ধজনিত ধ্বংসের চিত্র তুলে ধরে কবি শান্তি ও মানবতার বার্তা দিয়েছেন। অসুখী একজন কবিতাটির নামকরণের সার্থকতা এখানে লিখতে হবে। দেখো নামকরণের যৌক্তিকতা, প্রথমে আমি পয়েন্টটা দিচ্ছি এভাবে যে অসুখী একজন নামকরণের মধ্যেই কবিতাটির কেন্দ্রীয় বেদনা ও অতৃপ্তির সুর নিহিত। এই নাম কবিতার প্রধান বিষয়বস্তুর প্রতি ইঙ্গিত করে। এরপর এই নামের সার্থকতাটা কি আমরা লিখছি, এই অসুখ কেবল অপেক্ষারতা নারীর নয়, যিনি প্রিয়তমের জন্য অনন্তকাল অপেক্ষা করছেন। এই অসুখ কবিরও, যিনি প্রিয়তমার কাছে ফিরে আসতে পারছেন না। এই সর্বজনীন অতৃপ্তি ও বিচ্ছেদ বেদনার প্রেক্ষিতে নামকরণটি সম্পূর্ণ সার্থক ও যথাযথ। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো, কোন শব্দটি ব্যবহারের সার্থকতা বিচার করুন। তো শিশু আর বাড়িরা খুন হলো বলতে কীভাবে খুন হলো না, কথকের শহরে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধে নৃশংসতার শিকার হয়ে নিরপরাধ শিশুরা মারা গেল। এখানে বাড়িরা শব্দটি বাড়ির মতো জড় পদার্থেও প্রাণ সঞ্চার করে, যা মানুষের শেষ আশ্রয় হারানোর করুণতা বোঝায়। খুন শব্দের সার্থকতা লিখছি, দেখো যুদ্ধবাজদের স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ শুরু হয়, যা মাসুল দিতে হয় নিরীহ সাধারণ মানুষকে। যুদ্ধের ফলে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত ও নৃশংস মৃত্যুকে তুলে ধরতেই কবি সাধারণভাবে মৃত্যু না বলে খুন শব্দটি ব্যবহার করে যুদ্ধের বর্বরতাকে ফুটিয়ে তুলেছেন। তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কী হয়েছিল। তো তারপর বলতে ইঙ্গিত করা হয়েছে কাকে না, কবি প্রিয়তমাকে নিজ বাসভূমিতে ফেলে রেখে ছেড়ে আসতে বাধ্য হন। জীবন তার নিজস্ব ছন্দে চললেও প্রিয় নারীটির অপেক্ষার যন্ত্রণা ক্রমশ দীর্ঘতর হয়। ঘটনা পরম্পরার এই দীর্ঘ অপেক্ষার সময়ের ক্রমটিকে ফুটিয়ে তুলতেই কবি এখানে তারপর শব্দটি ব্যবহার করেছেন। এরপর দেখো 2 নম্বরে যুদ্ধের পরিণতি। যুদ্ধের ভয়াবহ বিভৎসতায় শিশু সহ বহু মানুষ খুন হলেও দেবালয়, দেবতারা এবং কবির স্বপ্নময় বাড়িটি চূর্ণ ও ভস্ম হলো।
শহর পুড়ে গিয়ে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দমনানো লোহা আর রক্তের কালো দাগ। এরপর অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে, তার অসুখী হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে? তো অসুখীকে না, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় প্রিয়তমের জন্য অপেক্ষারতা মেয়েটিকে অসুখী বলা হয়েছে। তো যে মেয়েটি অপেক্ষা করেছিল তাকে অসুখী বলা হয়েছে। একইভাবে তার কাছে ফিরে আসতে উৎসুক কবি হৃদয়ও এক্ষেত্রে অসুখী। নেক্সট হচ্ছে অসুখী হওয়ার কারণ কি না, কবি কোনো এক অজ্ঞাত কারণে চিরতরে দেশ ছাড়েন, কিন্তু তার প্রিয়তমা তা জানতো না। এই অন্তহীন অপেক্ষার যন্ত্রণা মেয়েটির কাছে পাথরের আঘাতের মতো ভারী ও শ্বাসরুদ্ধকর ছিল। এরপর যুদ্ধের নৃশংসতা সব কিছু ধ্বংস করলেও তার ভালোবাসা অমর হয়ে কেবল এই অসুখী প্রতীক্ষাকেই বাঁচিয়ে রাখে। নেক্সট হচ্ছে দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অসুখী একজন কবিতার মেয়েটির অপেক্ষার প্রেক্ষাপট বর্ণনা করো। তো মেয়েটিকে পাবলো নেরুদার অসুখী একজন কবিতার মেয়েটি হলো কথকের প্রিয়তমা, যাকে কবি বিদায়কালে দরজায় দাঁড় করিয়ে রেখে বহুদূরে চলে যান, সে শাশ্বত প্রেমের প্রতীক। এবার এই অপেক্ষার প্রেক্ষাপট বর্ণনা করতে বলা হয়েছে। কবি যে আর ফিরবেন না তা মেয়েটি জানতো না। তার জীবনে দীর্ঘ ও নীরব অপেক্ষার প্রহর নেমে আসে। এরপর যুদ্ধে ধ্বংসলীলা সব কিছু গ্রাস করলেও মৃত্যু ও বিনাশের কোনো শক্তিই তার ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। সে এক অবিনাশী ভালোবাসার আরতি নিয়ে অপেক্ষারত হয়ে থাকে। তারপরে দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় পাঠ্য অসুখী একজন কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা আর সেই মেয়েটি আমার অপেক্ষারত মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশপ্রেম তথা মানব প্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো, অথবা অপেক্ষারতা প্রিয়জনের কাছে ফিরতে না পারার যে বেদনা অসুখী একজন কবিতায় ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। দেখো, মানব প্রেমের শাশ্বত রূপ, এই বলে আমরা পয়েন্টটা লিখলাম। এই উক্তির মধ্যে মানব মনের চিরন্তন প্রত্যাশা ও অপেক্ষার বীজ লুকিয়ে আছে। কবি জীবন ও জীবিকার তাগিদে দূরে চলে গেলেও প্রিয়জনের ভালোবাসা অমলিন ও অবিনাশী থাকে। তাৎপর্য কি না, যুদ্ধ আর ধ্বংসের লেলিহান শিখা শহর, মন্দির, ঘরবাড়ি, এমনকি শিশুদেরও গ্রাস করে, কিন্তু এই সর্বনাশের মধ্যেও কবির প্রিয় অপেক্ষারতা নারীটির ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। সে ধ্বংসস্তূপেও তার অবিচল ভালোবাসা ও প্রতীক্ষার আলোক শিখা জ্বালিয়ে রাখে। নেক্সট হচ্ছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে অনির্বাণ রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো, অথবা যুদ্ধের নেতিবাচক ভাবের পাশাপাশি যে মানবিক আবেদন অসুখী একজন কবিতায় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। তো পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় অপেক্ষমান নারীর মধ্যে ভালোবাসার অনির্বাণ বা অবিনশ্বর রূপটি ফুটিয়ে তুলেছেন। কথক তার প্রিয় নারীকে অপেক্ষায় রেখে চলে যান, কিন্তু সেই নারী জানতো না যে তার প্রিয়তম আর ফিরবে না। কবির অনুপস্থিতিতে সপ্তাহ বছর কেটে গেলেও কবির অপেক্ষা থামে না। অপেক্ষার এই মুহূর্তগুলি পাথরের মতো ভারী ও দীর্ঘস্থায়ী হয়। যুদ্ধের ভয়াবহতা, শহর, কিছু দেবালয়, এমনকি কবির মিষ্টি বাড়িটিও ধ্বংস করে দিলেও সেই ধ্বংসস্তূপের মাঝেও প্রেম শাশ্বত বলেই মেয়েটির অবিচল অপেক্ষা ও ভালোবাসা অক্ষুণ্ণ থাকে। তো দেখো, আজকে আমরা তোমাদের এই ভিডিওতে তোমাদের ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীর বাংলা বিষয়ের অসুখী একজন পাবলো নেরুদার লেখা এই কবিতাটি আমরা পড়লাম, এবং এই কবিতাটির বিষয়বস্তু, নামকরণ ও গুরুত্বপূর্ণ 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো, এবং কবিতাটি তোমরা খুব ভালোভাবে কয়েকবার রিডিং পড়ো, তাহলে কিন্তু এই তোমাদের এই অসুখী একজন কবি থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় দিক তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা এর পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তো আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।